নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল পাল। আমি একজন কনসালটেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। প্রায়শই রোগী আমাকে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু, জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হবে, তাতে কোন মেটাল লাগানো হবে। এই মেটাল নিয়ে আমি ইতিপূর্বে একটা ভিডিও করেছি যেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে যে কোন ধরনের মেটাল লাগানো হয় এবং কী ধরনের মেটাল হয়, কোন মেটালটা আপনার জন্য উপযুক্ত ইত্যাদি ইত্যাদি। তবে আজকে আমি সেই মেটাল নিয়ে আলোচনা করব না, আমি আরও একটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব যেটা বেশিরভাগ ক্ষেত্রেই আইদার পেশেন্ট জানেন না বা হয়তো সেটার প্রতি কোনো গুরুত্ব দেন না। মেটালের ভিডিওতেই আমি বলেছিলাম যে মেটালের সঙ্গে আরও একটা জিনিস যেটার গুরুত্ব খুব বেশি পরিমাণে আছে জয়েন্ট রিপ্লেসমেন্টে, সেটা হলো প্লাস্টিক বা পলিইথিলিন। আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে প্লাস্টিক বা পলিইথিলিন যেটা ইউজ করা হয় জয়েন্ট রিপ্লেসমেন্টে, সেটা কী ধরনের পদার্থ, কিভাবে ইউজ করা হয়, কতদিন এটার লঞ্জিভিটি এবং এটার সেফটি কতটা কি, ইত্যাদি ইত্যাদি। প্রথম প্রশ্ন, এই যে প্লাস্টিক বা পলিইথিলিন, আমরা যে পলিইথিলিনকে চিনি বা প্লাস্টিককে চিনি সেইটাই কি, যার চলতি কথায় নাম পলিথিন? না, একদমই নয়। মেডিকেল গ্রেড প্লাস্টিক অন্যান্য আমাদের যেটা আমরা দেখে অভ্যস্ত তাদের থেকে সম্পূর্ণভাবে আলাদা। এটা কৃত্রিমভাবে তৈরি করা হয় এবং গিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করে কী ধরনের পদার্থ আমাদের শরীরের মধ্যে অ্যাকসেপ্টেবল হতে পারে সেই ভেবেই সেইগুলোকে দেখে তারপরেই তৈরি করা হয়। এই প্লাস্টিকটি অ্যাকচুয়ালি কোথায় থাকে? এর আগে আমি বলেছি বা আপনারাও জানেন যে একটা জয়েন্ট মেনলি দুটো ধরনের জিনিস নিয়ে তৈরি হয়, একটা হলো হাড় আর একটা হলো তার উপরে একটা কার্টিলেজ। হাড় শক্ত জিনিস এবং কার্টিলেজ নরম জিনিস। যখন আমরা রিপ্লেস করি, জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয়, তখন হাড়কে রিপ্লেস করা হয় মেটাল দিয়ে। যে কোনো ধরনের মেটাল, যে জিনিসটা, এই মেটালটা হচ্ছে কি হাড়টাকে রিপ্লেস করে, এবং কার্টিলেজকে রিপ্লেস করে প্লাস্টিক বা পলিইথিলিন। এই পলিইথিলিন বা প্লাস্টিক এটা এক ধরনের বিয়ারিং সারফেস যেটা দুটো মেটালের মধ্যে থাকে। ফলে আমরা যখন দেখি জয়েন্ট রিপ্লেস করা হয়, ওপরে একটা মেটাল বা ধাতুর একটা পদার্থ লাগানো হয় যেটা ফিমারকে রিপ্রেজেন্ট করে, নিচে টিবিয়ার ব্রেস প্লেট একখানা লাগানো হয় ধাতুর বা মেটালের, তার দুটোর মাঝখানে একটা প্লাস্টিকের মতো জিনিস দিয়ে দেওয়া হয়। এই প্লাস্টিকটাই অ্যাকচুয়ালি জয়েন্ট হিসেবে কাজ করে। একটু আগেই আমি যেটা বললাম, আমরা যে প্লাস্টিককে চিনি তার থেকে এটি আলাদা। কোথায় কোথায় আলাদা? অ্যাকচুয়ালি তিনটে কারণের জন্য এটি আলাদা। এর তিনটে গুণ আছে যেটাকে থাকতে হয়, তবেই আমরা শরীরের মধ্যে এটাকে লাগাতে পারি। প্রথম এবং প্রধান সেটা হলো মেকানিক্যাল স্ট্রেংথ। যখনই আমরা শরীরের মধ্যে এই ধরনের প্লাস্টিক লাগাই বা জয়েন্ট রিপ্লেসমেন্ট যখন করি, উইথ আইডিয়া যে এই জয়েন্টটা যেন 20 বছর অবধিও অ্যাটলিস্ট টিকে যায়। 20 বছর একটা বিশাল সময়। এই 20 বছর অবধি টিকতে গেলে জিনিসটার মধ্যে স্ট্রেংথ থাকতে হবে। সেই মেকানিক্যাল স্ট্রেংথ ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। টেস্ট করে তবেই আমরা সেগুলোকে ইউজ করতে পারি। দ্বিতীয় জিনিস যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হলো ওয়্যার রেজিস্ট্যান্স। কোনো জিনিস শক্ত হতে পারে কিন্তু ক্ষয়ে যায় খুব তাড়াতাড়ি, সেটা হলেও চলবে না। এই প্লাস্টিককে আগামী অনেকগুলো বছর ধরে ওয়্যার বা ক্ষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। ফলে এমন একটি মেটেরিয়াল যেটিকে ক্ষয়ের হাত থেকে বাঁচাতে পারে, সেই রকম ধরনেরই একটা প্লাস্টিক আমরা ইউজ করি। তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হলো বায়োকম্প্যাটেবিলিটি। আমার শরীরের মধ্যে একটা ফরেন বডি ঢোকালেই রিজেকশনের চান্স প্রচণ্ড পরিমাণে বেশি। এমন একটা জিনিস আমাদেরকে দিতে হয় যেটা শরীর অ্যাকসেপ্ট করতে পারে। ফলে এই বায়োকম্প্যাটেবিলিটিও ল্যাবরেটরিতে আগে টেস্ট করা হয় যে এটি বায়োকম্প্যাটেবল কিনা, তারপরেই গিয়ে আমরা সেই ধরনের প্লাস্টিক বা পলিইথিলিন ইউজ করতে পারি। আরও একটি প্রশ্ন যেটা পেশেন্ট আমাদেরকে জিজ্ঞেস করে যে এই পলিইথিলিনটা কি আমার শরীরের সঙ্গে মিশে যাবে, গলে যাবে?
না, সেটা কখনোই সম্ভব নয়। এই পলিইথিলিন 20 বছর অবধি মোটামুটিভাবে শরীরের মধ্যেই থেকে যাওয়ার কথা, জয়েন্ট হিসেবে কাজ করার কথা। এই পলিইথিলিন একটা সলিড কম্পোনেন্ট হিসেবে দুটো মেটাল সারফেসের মাঝখানেই থাকবে এবং দীর্ঘ বছর ধরে এটা জয়েন্ট হিসেবে কাজ করবে। পরবর্তী প্রশ্ন, পলিইথিলিন কি ক্ষয় হতে পারে? হ্যাঁ, পলিইথিলিন ক্ষয় হতে পারে, কিন্তু এটা ক্ষয় হতে বেশ কিছু বছর সময় লাগে। সাধারণতভাবে প্রতি বছরে মাইক্রো পার্টিকেলের মতো অল্প 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 করে পলিইথিলিন হইতে থাকে, যেহেতু দুটো হার্ড সারফেসের মাঝখানে একটা নরম কম্পোনেন্ট, একটা সফট কম্পোনেন্ট হিসেবে এটা কাজ দিচ্ছে। এই ক্ষয়ের পরিমাণ খুবই নেগলিজেবল, মাইক্রোস্কোপে এগুলোকে ধরা যেতে পারে। সাধারণতভাবে যখন জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয়, দেখবেন রিপ্লেসমেন্ট সার্জন যিনি আছেন তিনি প্রতি বছরে একবার করে আপনাকে ফলো আপের জন্য ডাকছেন। এই ফলো আপের সময় আমরা চেক করি, এক্স-রে দেখে বোঝার চেষ্টা করি যে পলিইথিলিন কম্পোনেন্টটা ঠিক আছে কিনা। এই পলিইথিলিন কম্পোনেন্টের যে থিকনেস সেটাকে মেজার করার চেষ্টা করি এক্স-রে দেখে। সেটা থেকে আমরা বুঝতে পারি যদি পলিইথিলিন ক্ষয়ে যাচ্ছে কিনা। যদি ক্ষয়ে যায় তাহলে তার জন্য রেমেডি বা কোনো মেজার নিতে হবে। এই যে ক্ষয়ের ফলে যে পার্টিকেলগুলো তৈরি হয়, অনেক সময় পার্টিকেলগুলো গিয়ে বোনকে, যে সারাউন্ডিং যে বোন আছে সেইগুলোকে খাওয়াতে শুরু করে। যখন এরা বোনকে খেতে বা খাওয়াতে শুরু করে, তখন এই ইমপ্লান্ট যেটা আমরা লাগিয়েছি, যে কম্পোনেন্ট আমরা লাগিয়েছি, সেগুলো লুজ হয়ে যায়। যদি শুধুমাত্র প্লাস্টিক ক্ষয়ে যায় তাহলে ডক্টর আপনার আবার একটি সার্জারির মাধ্যমে শুধুমাত্র প্লাস্টিকটিকেই চেঞ্জ করে দেন। কিন্তু যখন এটা হাড়কেও ক্ষয়তে শুরু করে এবং কম্পোনেন্টগুলো লুজ হতে শুরু করে, তখন পুরোপুরি আর একবার রিভিশনের দরকার পড়ে। কিন্তু এই রিভিশন ক্ষয়ের জন্য 99% ক্ষেত্রে 15 থেকে 20 বছরের আগে কখনোই হয় না। কম করে একটা জয়েন্ট রিপ্লেসমেন্ট 15 থেকে 20 বছর অবধি লাস্ট করে। পলিইথিলিনের ক্ষয় কি কি বিষয়ের উপর নির্ভর করে? নাম্বার 1, পেশেন্টের এজ, পেশেন্টের অ্যাক্টিভিটি লেভেল। কম বয়স্ক মানুষদের ক্ষেত্রে যদি আমরা করি, তার যদি অ্যাক্টিভিটি লেভেল খুব বেশি পরিমাণে হয়, তাহলে পলিইথিলিন আশা করা যায় ক্ষয়ের পরিমাণ অন্যান্য পেশেন্ট যাদেরকে 60-70 বছর বয়সে করা হচ্ছে তাদের থেকে বেশি হওয়ার কথা। এই একদম সেম কারণের জন্যই আমরা চেষ্টা করি একদম লাস্ট রিসর্ট হিসেবে জয়েন্ট রিপ্লেসমেন্ট করা। ইমপ্ল্যান্টের ডিজাইনের ওপরও এটা নির্ভরশীল, কিরকম ধরনের ইমপ্ল্যান্ট লাগানো হয়েছে, হাইফ্লেক্স লাগানো হয়েছে কি না হয়নি, তার উপরেও হচ্ছে কি পলিইথিলিনের ক্ষয় নির্ভর করে। থার্ড, পলিইথিলিনের কতটা থিকনেস, মোটা পলিইথিলিন ক্ষয়তে সময় লাগে, পাতলা পলিইথিলিন খাওয়াটা তাড়াতাড়ি সম্ভব, এবং তার প্রপার্টিজ। সাধারণতভাবে আমরা যে পলিইথিলিনটাকে ইউজ করি তাকে বলি আমরা আল্ট্রা হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন। এই আল্ট্রা হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন শুরুর দিকে, প্রায় আজ থেকে ধরে রাখুন 50-60 বছর ধরে এই জিনিসটা ইউজ হয়ে যাচ্ছে। পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণার ফলে এর আরো উন্নতি সম্ভব হয়েছে, যার ফলে আমরা এখন যেগুলোকে ইউজ করি সেগুলোকে বলি হাইলি ক্রস লিঙ্কড আল্ট্রা হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন। এগুলোকে আরো বেশি যাতে ওয়্যার রেজিস্ট্যান্ট হয়, আরো বেশি যাতে এদের যে মেকানিক্যাল প্রপার্টি বেটার হয়, এবং আরো বেশি যাতে হচ্ছে গিয়ে জিনিসটা কার্যকরী হয়, সেই সমস্ত কিছু দেখেই হাইলি ক্রস লিঙ্ক পলিইথিলিন তৈরি করা হয়েছে। এই হাইলি ক্রস লিঙ্ক পলিইথিলিন ছাড়াও আর এক ধরনের পলিইথিলিন আছে। আপনি যদি দুটো জিনিসকে লক্ষ্য করেন, দেখতে পাবেন দুটোর কালারের মধ্যে একটুখানি ডিফারেন্স আছে। একটা হলো হোয়াইট, যেটা হাইলি ক্রস লিঙ্ক পলিইথিলিন, আর একটা হলো একটুখানি ইয়েলোইশ কালার, যেটা ভাইটামিন ই যুক্ত পলিইথিলিন। ভাইটামিন ই অ্যাড করা হয়েছে এই কারণের জন্য যাতে এর যে পলিইথিলিন সেটা শরীরের মধ্যে আরো বেশি অ্যাকসেপ্টেবল হয়, আরো বেশি দীর্ঘস্থায়ী হতে পারে। পলিইথিলিন বা প্লাস্টিক ব্যবহার করলে শরীরের মধ্যে কি সমস্যা হতে পারে? নাম্বার 1, এই পলিইথিলিনের যে পার্টিকেলগুলো বললাম সেগুলো ইনফ্লামেটরি রিয়াকশন করতে পারে। হাঁটু ফুলে গেল, শরীরের মধ্যে রিয়াকশন করা স্টার্ট করলো, এটা হতে পারে।
কিন্তু প্রথমেই আমি বলেছিলাম যে এই জিনিসগুলো বায়োকম্প্যাটেবল কিনা আগেই দেখে নেওয়া হয়, যে যাতে শরীরের মধ্যে খুব সহজে এটা রিয়াকশন না করে উঠতে পারে। দীর্ঘমেয়াদী যদি আমরা ইমপ্লান্টকে ইউজ করি তাতে পলিইথিলিন ক্ষয়ে গিয়ে ইমপ্লান্ট লুজ হতে পারে। এর অর্থ এই নয় যে প্লাস্টিক ইউজ করলেই কোনো না কোনো সমস্যা আসবে। আধুনিক যুগের ইমপ্লান্ট ডিজাইন, ম্যানুফ্যাকচারিং প্রসেস সমস্ত কিছু উন্নত হয়েছে, যাতে এই পলিইথিলিনের লঞ্জিভিটি, যেটা আমরা আজকে 15-20 বছর ধরে চিন্তা করছি, সেটা লঞ্জিভিটি আরো বাড়ানো যেতে পারে। তাহলে একজন রোগী হিসেবে আপনার কি জানা উচিত? নাম্বার 1, আপনাকে একটা প্লাস্টিক বা পলিইথিলিন ইউজ করা হবে শুনেই আপনি ভয় পাবেন না। এই জয়েন্ট রিপ্লেসমেন্ট যেখানে করা হয় সেখানে প্লাস্টিক একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট আমাদেরকে দিতে হয়। জেনে রাখবেন, পৃথিবীতে সব থেকে বেশি ইউজ করা জয়েন্টের কম্পোনেন্ট, মানে জয়েন্ট যেখানে তৈরি হচ্ছে, সেটা মেটাল এবং প্লাস্টিক দিয়েই হয় সব থেকে বেশি। এর বাইরেও অন্যান্য জয়েন্টের কম্পোনেন্ট করা যেতে পারে, যেমন সেরামিক আছে, যেমন সেরামিক অন সেরামিক করা যেতে পারে, সেরামিক অন পলি করা যেতে পারে, কিন্তু সব থেকে বেশি পৃথিবীতে ইউজড যে জয়েন্ট সেটা মেটাল অন প্লাস্টিক আর মেটাল অন পলি হয়। নাম্বার 2, এটা হাঁটুর একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, প্লাস্টিক ছাড়া জয়েন্ট রিপ্লেসমেন্ট করা মুশকিল। থার্ড, জয়েন্ট রিপ্লেসমেন্টে যেহেতু প্লাস্টিক ইউজ করা হয়, প্লাস্টিক একটা সময়ের পরে ক্ষইতে পারে এবং সেই ক্ষয়ের ফলে আপনার শরীরে অসুবিধা আসতে পারে। সেইটাকে অনুধাবন করে, সেইটাকে বুঝেই আমরা রেগুলার ফলো আপের জন্য পেশেন্টদেরকে বলি, আপনার ডক্টর যদি আপনাকে ফলো আপের কথা বলেন, আপনার রেগুলার একটা ভিজিট করা উচিত। তাহলে ইন শর্ট, আপনাকে যদি ডক্টর বলেন আপনার জয়েন্ট রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট করা হবে, তাহলে 99% চান্স আপনার দুটো মেটাল সেগমেন্টের মাঝখানে প্লাস্টিক বা পলিইথিলিন ইউজ করা হবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহৃত জয়েন্ট হলো মেটাল অন পলি ইউজ করা হয়। এই পলিইথিলিন সাধারণ পলিইথিলিন বা প্লাস্টিক নয়, এগুলো অনেক হাইলি গ্রেডেড, মেডিকেলি অ্যাডভান্সড পলিইথিলিন, যেগুলো আপনার শরীরে অনেক বছর ধরে যাতে একটা হাঁটু বা জয়েন্টের ফাংশন করতে পারে সেগুলো দেখেই লাগানো হয়। তবে যেহেতু প্রত্যেকটি রোগী আলাদা, তাই আপনি আপনার ডক্টরকে জিজ্ঞেস করবেন আপনার ক্ষেত্রে কোন পলিইথিলিন বা কোন প্লাস্টিক ইউজ করা হবে, কোন ধরনের মেটাল ইউজ করা হবে, সেটার সঙ্গে তার কম্প্যাটিবিলিটি আছে কিনা, এবং সেটির আনুমানিক কত বছর অবধি চলতে পারে। বিভিন্ন ধরনের ডিজাইনের ওপর হচ্ছে গিয়ে এর লংজিভিটি নির্ভর করে। মনে রাখবেন, সঠিক তথ্য জানাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। সচেতনভাবে আপনি নিজের রিপ্লেসমেন্ট সম্বন্ধে একটা সিদ্ধান্ত নিন। ধন্যবাদ।